দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আপনারা তো জানেন আমরা কিন্তু সপ্তাহ জুড়ে শেখাচ্ছি বেবিদের বিভিন্ন ধরনের ডিজাইনের ফ্রক। আজকেও তার ব্যতিক্রমে আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে বেবি ফ্রক ডিজাইন, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন সুরাইয়া আহমেদ, পরিচালক সাতকাহন টেইলার্স অ্যান্ড বুটিক্স। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগত। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত কিংবা প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আপা আমরা গত ক্লাসে যে দেখিয়েছে বেবি ফ্রক ডিজাইন, সেটার বাকি অংশ আজকে দেখানোর চেষ্টা করব। আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে ড্রেসটা আমরা কাটিং করেছিলাম, মাপঝোপ টোটালি আমরা বুঝেছিলাম। তো আজকে আমরা শুধু সেলাইটা দেখব, আর হচ্ছে এটার ছোট ছোট কিছু টিপস আছে, আমি মাঝে মাঝে একটু বলে দেবো। যেহেতু সুতি কাপড় সেলাই করা আর হচ্ছে একটু সিনথেটিক বা একটু সিকোয়েন্স টাইপ বা কাপড়গুলি সেলাই করা আমাদের একটু ডিফারেন্ট কিছু, তো আমি আজকে মাঝে মাঝে একটু টিপস বলে দেবো। তো যাই হোক, কালকে আমরা ড্রেস কেটে রেখেছিলাম, আমরা হচ্ছে ইনারটা কেটেছিলাম আগে মাপ দিয়ে, ইনারটা কেটেছিলাম, পরে হচ্ছে ইনারটা ফেলে হচ্ছে আমরা শেল পার্টটা কেটে নিয়েছিলাম। যে আমরা শেল পার্টটা মাপ দেবো না, আমি কালকেও বলেছিলাম শেল পার্টটা মাপলে হচ্ছে কখনো আপনার মাপটা পারফেক্ট হয় না। তো আমরা যেহেতু আস্তরটাকে আমরা মোটামুটি একদম মাপ পারফেক্ট করে কেটে নিয়েছি, ওইটা ফেলে কেটে নিলেই এনাফ। শুধু আমাদের হচ্ছে লম্বার যে মাপটা আছে, লম্বার যে মাপটা এটা আমাকে নিতে হবে, যে লম্বাটা শেল পার্টটা হচ্ছে প্রধান। কারণ আমরা হচ্ছে যে ইনারটা নিয়েছি, ইনারটা তো আমার পছন্দ মতো, আমি বেশি ছোট নিতে পারি, একটু কম ছোট নিতে পারি। তো কাটিংটা আমার ওইখানেই হয়ে গেছে। আজকে আমি হচ্ছে সেলাইটা দেখাবো। তো সেলাইয়ে আমাদের যেহেতু সময়ের স্বল্পতা, সেজন্য আমি কিছু একটু সেলাই করে কাজটা একটু সামনে এগিয়ে রেখেছি। সেটা হচ্ছে আমি শেল পার্টটা আর আস্তরটা ফেলে আমি এটাকে জয়েন দিয়ে নিয়েছি, এটাকে জয়েন দিয়ে নিয়েছি, টোটালটাই আমি জয়েন দিয়ে নিয়েছি। এইভাবে করে হচ্ছে দুইটা পার্টি আমি জয়েন দিয়ে নেব। এরপরে আমি কাজ জুড়ে দেব। এখানে একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। হ্যাঁ, একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট, এটা যেমন ঠিক আছে। আর এটা এমন একটা ডিজাইন, এটা ব্যাক ফ্রন্ট আসলে খুব নির্ধারণ করা দরকার নেই তেমন একটা। যদি আমি সামনে আলাদা কোনো ডিজাইন করে, যেমন আমি আজকে একটা ফুল করে রেখেছিলাম, যদিও আমি বাসা থেকে করে নিয়ে আসছি, এটা যদি ফুল যদি ইউজ করি তাহলে হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমাকে পরে বোঝা যাবে, কিন্তু এর আগে আমাকে বোঝা যাবে না যে আসলে কোনটা ব্যাক পার্ট আর কোনটা ফ্রন্ট পার্ট। তো আমরা হচ্ছে একটু সেলাইটা দেখব, আমরা পাইপিংটা কীভাবে জুড়ে দেবো সেটা দেখব, কারণ পাইপিংটা অনেকেরই প্রবলেম থাকে। পাইপিংয়ের জন্য হচ্ছে আমরা কাপড় কেটে নিয়েছিলাম, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাপে, 1.5 ইঞ্চি পরিমাপে লিখেছিলাম আমি। যদিও 1 ইঞ্চি নেই, আজকে বোঝার সুবিধার্থে, যেহেতু সিনথেটিক কাপড় সবার একটু সমস্যা হবে, যার জন্য আমি এটাকে চড়াতে 1.5 ইঞ্চি কেটে নিয়েছি। আর এটা অবশ্যই সোজা কাপড় নিয়ে আমি এটা একটা আড়াআড়ি কাপড় নিয়েছি। আর এটা জয়েনও দিয়ে রেখেছি, যদি আমি জয়েন দিয়ে আবার একটু সেলাই করে রেখেছি, যে আমাকে একটু দ্রুত কাজ করার জন্য। সেলাইটা হবে এই, যে আমি যখন পাইপিংটা করব তখন যেন আমার এটা সেলাই করতে অসুবিধা না হয়, সেজন্য আমি এই সেলাইটা করে রেখেছি। এটা কিন্তু খোলা পার্ট, এটা খোলা অংশ, কিন্তু এটা হচ্ছে আমি সেলাইটা করে রেখেছি। এখন আমি এই সেলাই করাটা দিয়ে হচ্ছে আমি পাইপিংটা সেরে নেব। আমি একটু পাইপিংয়ের জয়েন্টটা দেখাই দিই, যে আমরা কীভাবে পাইপিংটা জয়েন দিতে পারি। পাইপিং দেওয়ার জন্য আমরা যে কোনো ধরনের এক কালার কাপড় নিতে পারি। হ্যাঁ, যে কোনো ধরনের এক কালার কাপড় নিতে পারি। তারপর হচ্ছে যে আমি এটা যদি সেট করি, যে আমার এটা হচ্ছে টপস, এটার সাথে একটা সালোয়ার আছে, সালোয়ারের কাপড়টা দিয়ে আমি পাইপিং করতে পারি, সেক্ষেত্রে আমার ড্রেসটা ম্যাচিংটা ভালো হয়। বা দেখা গেছে অনেক সময় আমি পাইপিংটা করার পরে এখানে লেসও করে দিতে পারি। লেসটা করলে দেখা যায় যে আমার আরেকটা ডিজাইন। আসলে আমাদের ডিজাইনগুলি হচ্ছে একদম নিজস্ব, যে আমি আসলে কি করতে চাই, কি করলে আমাকে ভালো লাগবে দেখতে। আচ্ছা, এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, যেহেতু এটা সিকোয়েন্সের একটা কাজ, আমাকে হচ্ছে স্টিচটা একটু লুজ রাখতে হবে, আর পেছন দিক থেকে একটু সেলাইটা টেনে ধরতে হবে, না হয় সেলাইটা কুঁচকে যাবে। আমি কিন্তু পেছন দিক থেকে একটু টেনে নিচ্ছি।
এটা আমাদের ছোট মেশিন, তাই একটু টানতে হচ্ছে। যদি ইন্ডাস্ট্রিয়াল মেশিন হয় তখন আর আমাদের এটা টানতে হবে না। এই সেলাইটা আপনি যেটা বলছেন যে পিছন থেকে টেনে ধরতে হবে বা একটু লুজ দিতে হবে, এটা কি পাইপিনের ক্ষেত্রে শুধু? না, পাইপিনের ক্ষেত্রে না, এটা হচ্ছে এই কাপড়টার ক্ষেত্রে। এই কাপড়টা যেহেতু আমার কটন না, এটা সিনথেটিক একটা কাপড়, প্লাস এটা সিকোয়েন্সের কাপড়গুলো হচ্ছে আপনার মেশিনে একটু প্রেশার লাগে। তো মেশিনের প্রেশারটা একটু কমায় নিলে, যেমন আমার এখানে মেশিনের নাম্বার আছে, এই নাম্বারটা আমি আজকে একটু পাতলা করে নিয়েছি। 2টা নাম্বার আছে এখানে, এই নাম্বার 2টাকে আমি একটু পাতলা করে নিয়েছি যেন সেলাইটা একটু ইজিলি যায়। আর সুতি কাপড় হলে আমি নাম্বারটা একটু ঘন করে নিতাম। এটাকে আমরা টেলারিংয়ের ভাষায় SPI বলি, যে স্টিচ পার ইঞ্চি। 1 ইঞ্চিতে আমাকে কয়টা স্টিচ হবে, যদিও এটা আসলে আমার দরকার নেই, তারপরে বলি যেমন 1 ইঞ্চির ভিতরে আমরা 6টা স্টিচও দিই, আবার হচ্ছে 12টা স্টিচও দিই। এটা কাপড় ভেদে নির্ভর করে। যদি এটা সুতি কাপড় হয় তাহলে আমরা 12-14টা দেবো, আর যদি এই ধরনের কাপড় হয় সেখানে আমি 8টা, 6টা, 10টার উপরে আমি যাব না। আচ্ছা, এটার কারণ হচ্ছে এই কাপড়টা মেশিনে খুব প্রেশার দেয়। আর তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল মেশিন হলে সেক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আচ্ছা, এখন হচ্ছে আমি পাইপিংটা এখানে কিন্তু দেখেন আমি গলাতে জুড়ে দিয়েছি, এটা কিন্তু আমার গলাটা, পাইপিংটা আমি জুড়ে দিয়েছি। এখন পাইপিংটা আমি কিভাবে ধরবো? পাইপিংটা আমি যখন জয়েন দিয়েছি একটু লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু একদম সমান হয়নি কাপড়টা। এই কাপড়টা একদম সমান করিনি আমি। এই কাপড়টা সমান না করার কারণ হচ্ছে, এই কাপড়টা যখন আমি পাইপিং আকৃতির ভিতরে দিয়ে দিব তখন এই জায়গাটা ভারী হয়ে যাবে যদি আমি সমান দেই। আর একটু আগে পরে রাখার কারণে এই পাইপিংটা এখন অত ভারী হবে না, দেখতে পাইপিংয়ের মতোই লাগবে কিন্তু খুব একটা ভারী হবে না। আচ্ছা আচ্ছা, আর এখন আমি পাইপিংটা সেলাই করার জন্য যেটা করব, আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই পাইপিং করার সময় এই কাপড়টাকে আমাকে পাইপিংয়ের কাপড়ের ভিতরে রাখতে হবে, এটার কাপড়ের ভিতরে রাখতে হবে। আর পাইপিংয়ের হচ্ছে 2টা সিস্টেম আছে, 2-3টা সিস্টেম আছে। এখন পাইপিংয়ের এই সেলাইটা আপনি কি পাইপিংয়ের এই পাশ দিয়ে দিবেন নাকি এই ওপর দিয়ে দিবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার চিন্তা ভাবনা। যদি গোড়া দিয়ে দেন একদম 2টা কাপড়ের মাঝখানে, পাইপিংটা দেখতে ভালো লাগবে, একরকম লাগবে। আবার হচ্ছে উপর দিয়ে দিলে আরেক রকম, কিন্তু কিছু অংশ আমার পড়ে গেল, কিছু অংশ উপর দিয়ে গেল, দেখতে ভালো লাগবে না। এখন আবার সেলাই করতে হবে? হ্যাঁ, আবার সেলাই করতে হবে। তবে সিকোয়েন্সের কাপড়গুলি আমাদের এই ছোট মেশিনে একটু কাজ করা একটু প্রবলেম। মানে আমরা যেমন হচ্ছে ফিনিশিংটা আনতে চাই, টোটাল ওরকম ফিনিশিংটা আসে না। এটা অনেকে মনে করে যে আমি মনে পারছি না, আসলে না, মেশিনের কারণে এরকম হয়। এই কাজগুলি যদি ইন্ডাস্ট্রিয়াল মেশিন হয় তাহলে কাজগুলি খুব বেশি ফিনিশিং আসে। যেমন আমি চাইলেও যতটুকু ফিনিশিং আমার আসার কথা আমি ওইটা আসলে দিতে পারছি না। আর সিকোয়েন্সের কাজ করার ক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা মানে ব্রেনটা ঠান্ডা রাখতে হয়। যদিও আমি আমার ভাষায় বলি যে টেইলরিং কাজটা হচ্ছে খুব ঠান্ডা মাথার কাজ, তবে সিনথেটিক কাপড়ে আরেকটু মেজাজ মর্জি আমাদের ঠান্ডা রাখতে হয়। আমি শুধু একটা পাইপিংয়ে দেখাবো, একটা পাইপিং করে নিয়েছি। দেখেন কোথাও আমার পড়ে গেছে, কোথাও উঠে গেছে। এটা হচ্ছে এই আমার মেশিনটার কারণে। ইন্ডাস্ট্রিয়াল মেশিন হলে আমি যদি বলি আমি নিচেই রাখবো তাহলে নিচেই থাকবে, আমি যদি বলি উপরে থাকবো তাহলে উপরেই থাকবে। আচ্ছা, যাই হোক, আমি পাইপিং আর বেশি করব না কারণ আমাদের সময় খুব লিমিটেড। এরপর আমি মুখে মুখে বুঝিয়ে দেব। পাইপিংটা এভাবে যেই গলাটা করেছি সেমভাবে আমাকে এই গলাটাও, আরেকটা পার্টও এইভাবেই আমি গলাটা করে নেব। এরপর হচ্ছে আমি শোল্ডার জয়েন দিয়ে, যদি আমি পাইপিংটা করব না, আমি শোল্ডার জয়েন দিয়ে বডির শেপটা বুঝিয়ে দিই। এটা অবশ্য পরে আবার আমাকে খুলে করতে হবে, সময় স্বল্পতার কারণে টোটালটা আসলে করা যাচ্ছে না।
ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমার যেটাই বলি, এটা তো আসলে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট নেই, যেটাই বলি আমার ওইভাবে সেলাই হয়ে গেলে আমি কাঁধটা জুড়ে দিলে আমার কিন্তু এই হাতাতেও পাইপিং করতে হবে, এই হাতাতেও পাইপিং করতে হবে। এরপর বডির শেপটা যেটা আপনার বডির যে মাপ আছে, যে কি বলে কতটুকু দূরত্ব আপনি নিতে চান বা মাপটা কতটুকু দূরত্ব আপনি কেটেছিলেন, আমি কেটেছিলাম মেবি 11 মানে 22, তাহলে আমাকে 1.5 ইঞ্চি করে এখানে বাদ দিতে হবে। হ্যাঁ, 1.5 ইঞ্চি করে বাদ দিতে হবে। এখানে ধরেছিলাম 10.5, এখানে আমাকে 1 ইঞ্চি করে বাদ দিতে হবে। আর আমরা যখন কাটিং করি তখন কিন্তু ওই যে আমাদের একটা কাটিং মার্ক করাই আছে, এই আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমাদের যে সময় স্বল্পতার কারণে, যেমন আমরা হচ্ছে কি বলে আস্তরের কাপড়টা যেটা, ওটাকে আমরা আগেই ভেঙে নেব, কতটুকু ভেঙে নিতে চাই সেটা আমি আগেই ভেঙে নেব। এক্ষেত্রে কি আস্তরের কাপড়টা আগে থেকে সেলাই করতে হবে নিচে? হ্যাঁ, নিচের অংশটা আমাকে আগে থেকেই সেলাই করতে হবে। আমি যেই মার্ক করেছি সেই মার্কে আমি সেলাই করে নিলাম এক পাশটা। এই যে দেখেন একটু কুচকে গেছে, এই মেশিনটার কারণে আমরা হচ্ছে টান দিয়ে করতে পারি, আমার লাগতেছে, তারপরে হচ্ছে একটু ফিনিশিং কম আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার সুতাটা কেটে গেছে মেবি। আমি যেই মার্কটা করে নিয়েছিলাম আমি ওই মার্কে আবার এখান থেকে আমার এই বডি শেপটা করে নেব। এবং আমার একটা চিহ্ন ছিল যে হচ্ছে ফাড়ার চিহ্ন, সেখানে আমি 1 ইঞ্চি ছেড়ে নিয়েছিলাম। এখানে 12 আসছে, মানে হিপের একটা মাপ ছিল আমার 12, হিপের মাপটাকে আমি 12তেই সেলাই করে নিয়েছি। এই যেটা আমি এই ড্রেসটা দেখালে কিছুটা বুঝতে পারবো, তাই না? এই নিচের অংশটুকু আমি কিন্তু এই ঘুরিয়ে দেখাই, আমি যে সেলাইগুলি দিলাম সেটা হচ্ছে এই আমার বডির মাপ ছিল, তারপর হচ্ছে শেষথর মাপ ছিল, তারপরে হিপের মাপ ছিল। আমার এখানে কিন্তু ফাড়া, এখানে ফাড়া, জাস্ট এইটাও আমি এই যে এটাকে ফাড়া রেখেছি, এইভাবে এটা সেলাই যাবে। এটা কি একদম সোজা করে সেলাই হবে? না, সোজা না, এই যে একটু শেপ আছে। শেপটা হলো কিভাবে দেখেন, আপনি বডিতে আমি নিয়েছি হচ্ছে 11, বডিতে নিয়েছিলাম আমি 11, এই হিপে শেষতে এসে নিয়েছি আমি 10.5। এটা হচ্ছে বাচ্চার মাপের উপর ডিপেন্ড করে, তবে মাপটা যদিও বাচ্চাদের আসলে ওইভাবে শেপ হয় না, আমরা একটু শেপ করে দিই দেখার সৌন্দর্যের কারণে। যেমন এই মাপটাই যদি আমি বলি, এই মাপটা আমাকে যদি বলতেন তাহলে আমি আরেকটু ভেতরে শেপ করে দিতাম। এই সেলাইটা হতো এরকম, হ্যাঁ, কোমরের সাইডটুকু। এক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের শেপ থাকলে ড্রেসটা দেখতে ভালো লাগে। কিছু ড্রেস দেখবেন দেখতে একদম সোজা, দেখতে খুব একটা ভালো লাগে না। আর যখন আমি এই জায়গাটাতে শেপ করে দিই তখন এই ড্রেসটা দেখতে ভালো লাগে। তবে শেপ আমি করলাম, যদি বাচ্চা হেলদি থাকে, কিছু বাচ্চারা হচ্ছে শেষথরে এই জায়গাটা একটু বেশি ভারী, তখন যদি আমি শেপটা আবার আন্দাজেই করে দিই সেক্ষেত্রে আমার বাচ্চাটা পড়তে পারবে না। তো এটা বাচ্চাদের ক্ষেত্রে মাপের উপরেই নির্ভরশীল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফাড়াটা সেলাই করব না, কারণ হচ্ছে আমি কিন্তু এই নিচটা কেটে দিয়েছিলাম, আমি গতকাল আপনাদের বলেছিলাম। সেমভাবে হচ্ছে আমার এই লেস তৈরি করব আমি, যেহেতু এটা একটা কাপড়, এটাকে আমি ভেঙেও সেলাই করে দিতে পারতাম, কিন্তু এটা হচ্ছে আমার একটা মানে মনে হলো যে না, এটা তো আমি যেহেতু বাচ্চার ড্রেস আমি এটাকে কেটেই দিতে পারি। এটাকে কাটার জন্য আমাকে যেটা করতে হয়েছে, আমি কেচি ব্যবহার করেছি, কিন্তু আমাকে যদি প্রফেশনালি আপনি কাজ বলেন তাহলে আমি এটা তাতাল দিয়ে কাটবো। তাতাল দিয়ে কাটলে আপনার হচ্ছে এইগুলি ভাঁজগুলি খুব সুন্দর ফিনিশিং করে
চলে আসবে, খুব সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি। এটা কেটে নেওয়ার ফলে কিন্তু নিচে দেখেন আমার ভালো একটা লেস সিস্টেম চলে আসছে, লেস সিস্টেম চলে আসছে। আর আলাদা করে আর লেস লাগাতে হয় না, না, আলাদা করে লেস লাগাতে হয়। তবে এটা আমি করে দেখেছি, এর আগেও করেছি। এর আগে এটা করলে খুব একটা ভালো লাগে না, সেলাইটা দেখা যায় খুব একটা ভালো লাগে না। কিন্তু এটাতে তো আমার কোনো সেলাই লাগছে না। আমি একটু কষ্ট করেছি, একটু ব্রেন খাটিয়েছি, কিন্তু খুব একটা খারাপ লাগছে না। ওটার চেয়ে এটা ভালো লাগছে। তবে এটা এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বলতে পারে না আমি এরকম করব না, আমাকে সেলাইটাই দিয়ে দেন। সেটা হচ্ছে যার যার পছন্দের উপর নির্ভর। অনুযায়ী আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে এটা মানে ক্লায়েন্ট ম্যানেজ করা, যেটা আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে। কিছু ক্লায়েন্ট আছে বলে যে আপনার পছন্দ মতো দিন, তখন আমি নিজের পছন্দ মতো আমি করতে পারি। কিছু ক্লায়েন্ট আছে যে আসছে, তাকে আমি জিজ্ঞেস করে রাখতে পারি, আপা এটা কি আমি ভেঙে সেলাই করে দেবো নাকি এটাকে আমি কেটে লেস আকৃতি করে দেবো। এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে, বুঝতে হবে যে আসলে আমাদের কাস্টমার কি চাচ্ছে, করা। আমরা বাকি অংশ দেখবো, তবে তারা নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে বেবি ফ্রক ডিজাইন। আপা, আমরা হচ্ছে বেবি ফ্রকের যে ডিজাইন সেটি আমরা তৈরি করছিলাম, নিচের যে ঝুল সেটি আমরা তৈরি করছিলাম। জি, তো মোটামুটি ঝুলটা তো আমি শেষ পর্যায়ে যে করেছি। তা আমি আবার একটু রিপ্লাই করব যে আমি সিরিয়ালে কিভাবে কাজটা করলাম। আমি হচ্ছে সবার আগে ইনারটা কেটেছিলাম, প্রধান মাপটা আমি ইনারে কেটেছিলাম। এরপরে ইনারটা ফেলে আমি হচ্ছে আমার শেলপারটা, যে কাপড়টার ডিজাইন হবে মাপঝোপ যে নেয়ার, সেটা হচ্ছে আমরা ইনারে করে নেব। মাপঝোপ যা আছে সবটা ইনারে নেব। আমি আগেই বলছি যে ইনারে মাপটা ঠিক আমরা তো আজকে বেবি ফ্রকের ডিজাইন করছি। এই ক্ষেত্রে কি বড়দের যে ইনারের যে এরকম যদি জামা হয়, সেই ক্ষেত্রে কি আমরা এইভাবেই নেব? সেম, এই সূত্রটা সেম। মানে আমরা হচ্ছে কখনোই আমরা এই সিনথেটিক, জর্জেট, নেট, সিকোয়েন্স যেটাই হোক আমরা ওই কাপড়টাতে মাপবো না। আমরা হচ্ছে সবসময় ইনারটাকে মেপে কাটবো এবং ইনারটা ফেলে আমরা আমার যে কাপড়টা আছে কেটে নেব। আমার এমন কিছু কাপড় আছে যে আমি এই কাপড়টা কাটি না, আমি শুধু ইনারের কাপড়টাই কেটে নেই। ইনারের কাপড়টা কেটে দেখা যায় কিছু জর্জেট আছে এত মানে পিচ্ছিল যে ওটাকে আমি কন্ট্রোল করতে পারি না, তখন আমরা ওই কাপড়টা কাটি না। না কেটে শুধু আস্তরের কাপড়টা কেটে ওটাকে ফেলে আপনার পিন দিয়ে আটকায় নিয়ে তারপর আমরা সেলাই করে ফেলি, এরপরে কাটি, আগে কাটি না। তো এই বিষয়গুলি হচ্ছে একটু আলাদা করে চিন্তা করার বিষয়। যেমন এটাকে সেলাই করা গেছে খুব সহজে, কিন্তু আমার যদি অতিরিক্ত সিনথেটিক কাপড় হতো, অতিরিক্ত মানে ওয়েট সমৃদ্ধ কিছু কাপড় আছে জর্জেট টাইপের যেগুলি, ওগুলি আমাকে হচ্ছে ইনারটা কেটে ওই কাপড়ের ওপর রেখে পিন দিয়ে আটকায় তারপর হচ্ছে সেলাই করতে হয়। না হয় আমি যেই সহজে আমি এই সেলাইটা করে ফেললাম, সোল্ডার করে ফেললাম, সাইডটা জয়েন দিয়ে ফেললাম, এটা সম্ভব হয় না। এটাকে হচ্ছে পিন দিয়ে আটকায় নিয়ে তারপর এটাকে আটকাইতে হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে মোটামুটি এটাকে আমরা বলে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার হচ্ছে এটা একটা কি বলবো ড্রেস। এটাকে একটা স্লিভ আছে, শোল্ডার আছে, আরেকটা শোল্ডার নেই। এখন কারো চাহিদা থাকতে পারে যে আপা আমার শোল্ডার একটা দরকার নেই, সেক্ষেত্রে হচ্ছে এই ড্রেসটা একটু ফিটিং বানাতে হবে। আর যদি আমি শোল্ডারে যেখানে আমি আগে লাগিয়ে নিয়েছি শোল্ডার যদি দিই, সেক্ষেত্রে একটু লুজ হলেও সমস্যা নেই, কাঁধ বেয়ে পড়ে যাবে না। জামাটা যখন ফিটিং হবে তখন জামাটা শোল্ডার না থাকলেও কাঁধ বেয়ে সাইড দিয়ে পড়ে যাবে না। আর যখন হচ্ছে জামাটা একটু লুজ থাকবে তখন আমাকে একটা শোল্ডার দিতে হবে যেন জামাটা ঝুলে পড়ে না যায়। আর আমরা চেষ্টা করবো এই শোল্ডারটা যে দেবো এমন একটা কাপড় দিতে যেটা স্কিন কালার টাইপ হয়। যেমন আমার এই ড্রেসটার হচ্ছে নিচের কিছু অংশ বাড়তি ছিল, সেই কাপড়টা নিয়ে কিন্তু আমি শোল্ডারটা তৈরি করে নিয়েছি। এটা একটা নেটের কাপড় ছিল, এটারই পেছনের একটা অংশ ছিল, ওটা নিয়েছি যে এই কাপড়টা আমাকে একটু কম দেখা যাবে, ভালো লাগবে দেখতে। আচ্ছা, এখন হচ্ছে এটা আমি কতটুকু নেব আমি এই ড্রেসটা মেজারমেন্টে, মানে আমাদের যে একটা মাপ আছে, এটা হচ্ছে আমি বলেছিলাম 2 থেকে 3 বছরের বাচ্চার মাপের এটা ড্রেসটা। এটা হচ্ছে আমরা হচ্ছে এই মাপটা রাখি হচ্ছে অরিজিনাল সেলাইয়ের পর রাখি হচ্ছে 3.5। 3.5টা কীভাবে, এই এক পার্টে 3.5, এক পার্টে 3.5। তো সেলাই চলে গেছে আমাকে ভিড়ের তেলে আরও আধা ইঞ্চি হয়ে গেছে 4। 4-এর খোলাটা যদি আমি ধরি তাহলে টোটাল হচ্ছে 8। এরপরে এটাকে আমি এ পাশ থেকে ও পাশ থেকে 2 পাশ থেকে আমি লাগিয়ে নিলাম। তবে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমার যে গলার মাপটা ছিল, আমি যখন কেটেছিলাম তখন গলার মাপের একটা মিডল পয়েন্ট ছিল। ওই মিডল পয়েন্ট থেকে আমার শোল্ডারটা কতটুকু দূরে, সেম অতটুকু দূরে আমি ওই পাশের এইটা শোল্ডারটা করে নেব।
এখন কিভাবে বুঝবো যে আমরা মিডল কোথায়? মিডল আমার যখন আমরা যখন কাপড় কাটি তখন তো অবশ্যই আমি বলছিলাম যে আমরা অবশ্যই আয়রন দিয়ে কাটি। যখন আয়রন দিই তখন দেখবেন যে পেছনে একটা ভাঁজ থাকে, ওটাকে আমরা চাকুন দিয়ে রাখি, না হয় পেন্সিল দিয়ে মার্ক করে রাখি, বা অনেক সময় যারা এক্সপার্ট আছে তারা ওই ভাঁজটা দেখলেই বুঝতে পারে। ওইটাই আমাকে একটু খেয়াল রাখতে হবে। যদি আমি ভুলেও যাই দেন আমি একটু আবার মাপ দিয়ে নিলাম যে দেখি আমার মিডল পয়েন্টটা কোথায় আসছে, আমি বডিটা মাপ দিলেও মিডল পয়েন্টটা পেয়ে যাব। এই তো ওই সেক্ষেত্রে হচ্ছে আমার সময়টা একটু বেশি লাগবে। আর আমার যদি মিডল পয়েন্টটা আগে থেকে নির্ধারণ করা থাকে আমার সময়টা কম লাগবে। আচ্ছা, এই শোল্ডারটা আমি লাগিয়ে নিয়েছি। তো শোল্ডারটা হচ্ছে আমার পছন্দ অনুযায়ী আমি লাগাতেও পারি, নাও লাগাতে পারি। এটা হতে পারে কাস্টমারের পছন্দ। এখন একটা ড্রেস হয়ে গেছে। এই ড্রেসটার মধ্যে আমি অনেক ধরনের ডিজাইন করতে পারি, যদিও কাপড়টা খুব গর্জিয়াস। এই ড্রেসটাতে হতে পারে আমি পুঁতি দিয়ে কিছু ফুল তৈরি করে এখানে লাগাতে পারি। আবার এখানে দেখেন আমি কাপড় দিয়ে একটা বউ করে নিয়েছিলাম, ঠিক আছে। এইটাকে আমি হচ্ছে এই শোল্ডারে এখানে এটাকে লাগিয়ে নিতে পারি। আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, যদিও সেলাই করে লাগাবো না এখন। আমি শুধু একটা সেফটি পিন দিয়ে এটাকে আটকে নেব। এটা যখন সেলাই করা হবে তাহলে পেছন থেকে একটু সেলাই করে নিলে হ্যাঁ, এই যে আমি ধরেছি, এটাকে আমি এখান থেকে দিলাম সেলাই করে পেছন থেকে। এখন আপনি এটা এখানে দিবেন, এখানে না দিয়ে এইখানেও দিতে পারেন, সেটা একান্তই আপনার বিষয়। বা এটা এই পাশে না দিয়ে আরেকটু নিচেও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এবং এটার নিচে আবার দুটা হচ্ছে দিতে পারেন আপনি, এটা কি বলে টাই দিতে পারেন, দুটা ফিতার মতো ঝুল দুটা দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর। আবার বাজারে কিছু ডিজাইন ফুল কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। এটা একেবারে সম্পূর্ণ নিজের একটা ব্যাপার। আমি যাই হোক ফুলটা আমি লাগিয়ে নিচ্ছি। আসলে বুঝতে হবে যে জামাটার কোথায় বোটা দিলে সুন্দর লাগবে এবং মানানসই হবে। হ্যাঁ, সুন্দর লাগবে। আবার সেটা কাস্টমারেরও চাহিদা থাকতে পারে। কাস্টমারে বলতে পারে যে আমার এটা এইখানে না, আমাকে এইটা এইখানে দিয়েন। কারণ ইন্টারনেটের যুগ, আমরা সবাই একটু আধুনিক, নেট ঘেটে দেখা যায়। কাস্টমার কিন্তু এখন মুখে আমাদের ডিজাইন বলে না, ডিজাইনের ছবি তুলে নিয়ে আসে যে আমাকে এই ডিজাইনটা করে দেবেন। তাহলে ডিজাইনটা দেখলে একেবারে তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যায় যে আসলে কাস্টমার কি চাইছে। কাস্টমারের চাহিদাটা আমাদের বুঝতে হবে, কারণ বিজনেস করতে গেলে কাস্টমারের চাহিদা না বুঝলে আমরা কাজ করতে পারবো না। সে যদি বাঁকা চায় আমাকে বাঁকাই দিতে হবে, কারণ তার পছন্দই হচ্ছে ওইটা। এই যে আমি বডি শেপটার কথা বলো, এখন সে যদি বলে যে না আমার এই বাচ্চার এটা শেপ করেই দিতে হবে আপনাকে, আমাকে তাই দিতে হবে। কারণ সে আজকে ড্রেসটা নিয়ে যাবে, আরেকদিন যেন আমার কাছে আসে। এই জামাটা তো এখন কমপ্লিট, এখন আমরা কি শিখবো? আমি এখানে গিয়ে ছোট ছোট কিছু কথা বলবো। যেমন মেশিন সম্পর্কে আমি একটু বলি। আমরা বেবি ড্রেস করলাম। বেবি ড্রেস করার জন্য আমাদের যে সুইয়ের যে ব্যাপারটা, আমরা অবশ্যই 14 নাম্বার সুই ব্যবহার করব। 14 নাম্বার বেবি ড্রেসের জন্য। বেবি ড্রেসকে আমি আসলে অ্যাকচুয়ালি বলি যে লেডিস কাজ করার জন্য আমাদের 14 নাম্বার সুইটা নিলে বেটার। কারণ 14 নাম্বার সুইটা, 16 নাম্বার সুইটা যদি নিই তাহলে কাপড়টা ছিদ্র ছিদ্র হয়ে যায়। আর আমরা যেই কাজগুলি করি মোটামুটি লেডিস কাজগুলি সবই হয় পাতলা কাপড়, কটন, এই টাইপ কাপড় হয়। সেক্ষেত্রে আমাদের সুইটা 14 নাম্বার নিলেই একদম সেলাইটা খুব সুন্দর হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু বেবি ড্রেস করতেছি, আমি গতকালকে বলেছিলাম কিনা মনে নাই যে এই ইনারটা আমি সিনথেটিক দিতে পারতাম। তাতে কি হতো, এই ড্রেসটা আরও বেশি শাইনিং দেখাতো। কিন্তু যেহেতু বাচ্চাদের ড্রেস, ম্যাক্সিমাম মায়েরাই চায় যে আমার বাচ্চার ড্রেসটা একটু আরামদায়ক হোক, যার জন্য আমি এটার নিচে কিন্তু সুতি কাপড়টা ইউজ করেছি, যেটা 100% কটন, ওটা ইউজ করেছি। এখন কারো চাহিদা থাকতে পারে, সেটা যার যার ইচ্ছা। আর অবশ্যই এই ড্রেসগুলি আমরা লক করে দেব। এখন বলতে পারে যে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিভাবে লক করব। দেখেন আমি এটা লক করে নিয়েছি, ওভারলক যেটা আর কি। এই যে ওভারলকটা আমি করে নিয়েছি। এটা কেন? এটার দুইটা কারণ। একটা হচ্ছে আমার কাজের মান ভালো হবে, আরেকটা হচ্ছে আমরা যখন সেলাই করেছি এই সিকোয়েন্সগুলি সাইড দিয়ে বের হয়ে আছে, বাচ্চাদের এটা খোঁচা লাগবে, বাচ্চা ড্রেসটা পরতে চাইবে না। তখন হচ্ছে আমরা ওভারলকটা দিলে কিছুটা ফিল আপ হবে। আবার দেখা গেলো যে না, ওভারলকে ফিল আপ হচ্ছে না, তখন কিন্তু এই টাইপ পাইপিং আমি ভিতরেও করে দেবো, যেন বাচ্চার শরীরে এটা অস্বস্তির কারণ না হয়। এটা ভিতরে করে দেব। এটা যদি কাস্টমারের পছন্দ না, এটা আমাকে বুঝতে হবে যে এটা ওভারলকে কি ফিল আপ হবে। যেমন আমার এই ড্রেসটা ওভারলকে ফিল আপ হয়নি, এই যে সিকোয়েন্স বের হয়ে আছে, এটা বাচ্চার গায়ে খুব একটা লাগবে। এখন এটাকে আমার আবার এটাকে পাইপিং করে দিতে হবে। যে এটা পাইপিং করে দিলে সেটা দিবেন অবশ্যই সুতি কাপড়ে আমরা পাইপিং করে দেব। তাহলে এটা ইনারের কাপড় যেটা আছে সেটা দিয়ে দিব। হ্যাঁ, ইনারের কাপড়টা দিয়ে আমরা এই পাইপিংটা করে দেব। আর ওভারলক প্রথম কারণ হচ্ছে আমরা ওভারলকটা দিই, সেটা হচ্ছে যেন আমাদের কাজের মানটা, যেমন আমরা যারা কাজ করি, আমরা যারা প্রফেশনালি কাজ করি,
আমাদের কাছে একটা ড্রেসের অনেক মজুরিতে একটা ড্রেস বানায়, একটা সুতি ড্রেস বানাতে 350-400 টাকা মজুরি, কিন্তু বাড়িতে বানালে কিন্তু সেই যে মজুরিটা দেয় না। এটা কারণ কি, আমরা যখন একটা শোরুম নিয়ে কাজ করি তখন ওভারলক দেই, আয়রনটা দেই, তারপরে আমি কালকেও বলেছিলাম যে আমরা প্রায় 12-14 রকমের বক্রম ইউজ করি। এই বিষয়গুলির জন্য কিন্তু আমাদের মজুরিটা এবং ফিনিশিংয়ের ব্যাপারটা, যেটা আমি বারবার বলছিলাম যে আমরা এটা এখানে আমাদের আসলে দেখানোর জন্য এই মেশিনটা নিয়ে আসা। আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল মেশিন দিয়ে কাজ করি তখন ফিনিশিং ভালো হয়। আর সত্যি কথা বলতে যেটা একেবারে আমরা এই কাজটা করছি হচ্ছে একদম ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। আপা এক্ষেত্রে তো আপনি একজন উদ্যোক্তা, আর অনেকেই আছে যে এই কাজটি নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, তো সেই ক্ষেত্রে যারা ঘরে বসে কাজ করতে চায় তাদের জন্য আসলে কোন ধরনের মেশিনটা ভালো হবে? প্রথমে যারা কাজ করবে এবং ক্ষুদ্র উদ্যোক্তাই তো আসলে উঠে নিয়ে আনার একমাত্র লক্ষ্য, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে পায়ে চালিত যেই মেশিনগুলি সেইগুলি নিয়েই সবাই কাজটা আসলে শুরু করে। কারণ ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কাজ করতে গেলে মেশিনগুলি আমরা দেখা যায় যারা আমরা নতুন স্টুডেন্ট আমরা দেখি তারা মেশিনগুলি নষ্ট করে ফেলে, বোঝে না, উল্টাপাল্টা চালানো হয়, নষ্ট হয়ে যায়। তো প্রথম কাজ শিখতে আসলে আমরা বলি যে আমরা যেটা আমাদের ভাষায় বলি বাংলা মেশিন বা পায়ে চালিত মেশিন, যেটা ওইটা ইউজ করলে ওদের জন্য ভালো হয়। তাহলে হচ্ছে ওরা সুই ভাঙুক নষ্ট হোক ওটা খুব অল্প পরিসরেই সারাতে পারে, আর ওটার দামটাও খুব কম থাকে, যার জন্য হচ্ছে যে একটু ফ্যামিলিকে কনভিন্স করা যায়। সেক্ষেত্রে অল্প পুঁজি নিয়ে শুরু করা যায়। তাহলে সেক্ষেত্রে একজন উদ্যোক্তা কিভাবে কত পুঁজি নিয়ে আসলে শুরু করতে পারে? আসলে যদি আমি বেবি ড্রেসের কথা বলি আর যদি বলি ক্ষুদ্র উদ্যোক্তা, মেশিনটা তো আমার একটা স্থায়ী পণ্য, স্থায়ী, ওটাকে আমি একবার কিনলে আমাকে আর বারবার কিনতে হচ্ছে না। মেশিনটা যেটাই দাম হোক খুব একটা দাম হবে না, লিমিটের ভিতরে আছে। আর কাপড়ের কথাটা যেটা বলবো আমি আপনাকে একটু বলি, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে এই একটা ড্রেস দেখেন, এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার বেক্সি বয়েল, এটা বেক্সি বয়েল, এটা হচ্ছে আমার প্রোডাকশনের কাজ। এখন এই বেক্সি বয়েলটা বাজারে আপনি কিনতে গেলে 140 টাকা গজ নেবে, কিন্তু আমি কিন্তু যখন প্রোডাকশনে যাব তখন 140 টাকা গজ কিনে আনলে এই ড্রেসটার দাম পড়ে যাবে প্রায় 400 টাকা। এখন এইটুকু জামাটা কেউ 400 টাকা যদি আমি বানাই, আমি কি 20 টাকা 30 টাকা লাভ করব না? কেউ 450 টাকা দিয়ে এই যে ড্রেসটাকে আমার কাছ থেকে কেউ নেবে না। আমাকে চিন্তা করতে হবে যে আমি অল্প দামে ভালো কাপড়টা কোথায় পাবো। আমি যেটা করেছি, আমার এলাকাতে বেক্সি বয়েলটা কাট পিস কিনতে পাওয়া যায়, আমি সেই দোকানটাকে খুঁজে বের করেছি। কাট পিস কিনতে আমি 75 টাকা গজে আমি কাপড়টা এনেছি, 75 টাকা গজ। আমাকে কিন্তু এটা যদি আমি আনতে যাই থান থেকে কেটে, তাহলে আমাকে লাগবে 140। কাট পিস বলতে হচ্ছে থানের শেষের অংশ থাকে বা কোথাও একটু স্পট আছে বা ওদের মনে হয়েছে যে না এই কাপড়টা আমরা মার্কেটে ছাড়বো না, যে কোনো কারণ, অনেক কিছু কারণ থাকতে পারে, এটাকে আমরা কাট পিস বলি। এই কাট পিসের কাপড়টা 140 টাকা গজের কাপড়টা আমি 75 টাকা গজে আনলাম। আমার কিন্তু মোটামুটি 40-50 প্রায় গজে 65 টাকা বেঁচে গেল, 65 টাকা বেঁচে। তাহলে 65 টাকা যদি বেঁচে যায়, এই ড্রেসটা করতে আমাকে 100 গজ কাপড় লাগছে, তাহলে আমার অনেকটা সেফ কিন্তু হয়ে গেল। এই 100 গজের দাম দিয়ে আমি কাস্টমারকে ওই কম দামে আমি ড্রেসটা দিতে পারতেছি। তাহলে কি সবসময় আপনারা এইভাবেই কালেকশন করে থাকেন? হ্যাঁ, এইভাবেই। আমরা রেডিমেড কাজ করব, কাস্টমার যখন একটা অর্ডার দেবে আমাকে তখন সেটা তার ব্যাপার। আর যখন আমি উদ্যোক্তা হতে চাই তখন হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে কম দামে কোন জিনিসটা ভালো দেয়া যায়। এটা আমি অবশ্যই কাস্টমারকে যখন বলি, আমি একদম হাতে ধরে বলি এটা 100% বেক্সি বয়েল, আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কালার উঠবে না, বাচ্চা পরে আরাম পাবে, এটা আমি ঠিক বলি। কিন্তু এটা দেওয়ার জন্য আমাকে একটু কম দামেও দিতে হবে। আর কম দামে দেওয়ার জন্য আমি যেটা করেছি যে কোথায় আমি কাট পিসের কাপড়টা পাবো একটু কম দামে আনতে, খুঁজে বের করতে হবে যে কোথায় আমি কম দামে পাবো। আমরা বাকি অংশ দেখবো, তবে তার আগে নিব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে বেবি ফ্রক ডিজাইন। আপু, আজকে হচ্ছে যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি, আমি হচ্ছে খুব সহজে কীভাবে খুব দ্রুত একটা বাচ্চার মাপটা মনে রাখা যায় বা কী সিস্টেমে গেলে আমি একটার পর একটা তাড়াতাড়ি করতে পারি, সেই বিষয়টা আমি একটু বলে দেবো। সেটা হচ্ছে কালকে আমি সাইজ নিয়ে কথা বলেছিলাম যে আমরা বাচ্চাদের একটা সাইজ আছে 18, 20, 22, 24, 26, এই বয়সগুলি। যেমন 18 হচ্ছে আমরা 1 বছর বয়সের বাচ্চার করি, 20 সাইজ হচ্ছে 2 থেকে 3 বছর বাচ্চার জন্য করি। তো আমি 20 সাইজের একটা ড্রেস নিয়ে আমি আজকে কথা বলবো, যে আমাদের মাপগুলি কিভাবে নিলে খুব সহজে আমরা নিতে পারি। এটা একটা বেবি ড্রেস যেহেতু আমি তৈরি করব, আমাকে কালকে বলেছিলাম আমি যে
3 বছর বাচ্চার জন্য আমার ড্রেসটা সাইজ হবে 20। আমার এই ড্রেসটা আছে 20। আচ্ছা, এখন 20 সাইজের ড্রেস হলে আমাকে মাপ, একটা ড্রেসের মূল মাপ বুঝতে হবে। আমার মূল মাপ হচ্ছে 3টা, লম্বার মাপটা, বডির মাপটা, আর হচ্ছে শেষস্থর মাপটা। এই মূল মাপ হচ্ছে আমার 3টা। প্রত্যেকটা জিনিসের একটা মূল মাপ থাকে। আচ্ছা, তাহলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে আমাদের লম্বার মাপ, তারপর হচ্ছে বডির মাপ, শেষস্থর মাপ। আর বডি লম্বার যে মাপটা আমি কালকে একটা সিস্টেম দেখিয়ে দিয়েছিলাম, যে আমরা যারা নতুন উদ্যোক্তা তারা বুঝতে আমাদের কষ্ট হয় যে আমরা বাচ্চাদের বডির লম্বাটা আমরা কতটুকু দেব। সেক্ষেত্রে আমি কিছু বিষয় বলবো। আর একটা টেকনিক আমি দেখিয়ে দিয়েছিলাম যে বাচ্চাকে আমি যদি বলি তুমি একটু কোমর হাত দাও, তো এভাবে কোমর হাত দিলে বোঝা যাবে যে ওর বডির মাপটা কোন পর্যন্ত আসবে। আর 20 সাইজের ড্রেসের জন্য একেবারে মুখস্থ যদি বলি, তাহলে আমাকে লাগবে 20 সাইজের ড্রেসের জন্য বডি লাগবে আমার 8 ইঞ্চি লম্বা, বডি লাগবে 8 ইঞ্চি লম্বা, এবং বডির চওড়া হবে 23, মানে সিনা যেটাকে বলি আমরা টেলারিংয়ের ভাষায়, এটা হবে 23। 11 দোকানে 22 আর হাফ ইঞ্চিতে 1, এই হচ্ছে 23। কোমর লাগবে হচ্ছে আমার 21। এটা হচ্ছে একটা জেনারেল মাপ। এখন এই মাপটা যদি আমি রাখি, কিছু বাচ্চা হেলদি, যেমন একটু আগে আমি বলছিলাম যে কিছু বাচ্চা হেলদি, সেক্ষেত্রে এটা একটু আলাদা ব্যাপারটা, ওটা আমি বলবো না। আর বাচ্চাদের ড্রেসের আরেকটা বিষয় আমি কথা বলতে চাচ্ছিলাম, যে বাচ্চাদের ড্রেস আমরা সবসময় চেষ্টা করব চেন ব্যবহার করার জন্য। বোতামটা দেখতে কে খুব একটা পছন্দ করে না, টিপ বোতাম থাকবে না। হুকটা বাচ্চাদের জন্য একটু বিষয়, মানে যে কোনো সময় ব্যথা ট্যাথা লাগতে পারে, এমনও রেকর্ড আছে কিছু বাচ্চার হুকটা চোখে লেগে গেছে, কানে বেজে গেছে, এরকম কিছু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের ড্রেসের জন্য আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা বাচ্চাদের ড্রেসে চেন করি। চেন করার কারণ যে একটা ড্রেসটা দেখতে ভালো লাগবে, বাচ্চা পরে আরাম পাবে। আর চেনটা অবশ্যই আমরা একটু ভালো মানের দেবো। 5 টাকায় একটা চেন পাওয়া যায়, 3 টাকায় একটা চেন পাওয়া যায়, আবার 10 টাকায়ও একটা চেন পাওয়া যায়। তো চেনটা যেন নষ্ট না হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর এই ড্রেসটা দেখেন আমি যে কটনের ওপর এই ড্রেসটা করেছি। এখন এটা একদম স্লিভলেস একটা ড্রেস, একেবারে সিম্পল। আমি প্রথমে বডিটা কেটে নেব। বডিটা হচ্ছে আমি নিয়েছিলাম 8, আমি বডিটা কাটবো লম্বাতে 9। আর আমি কালকে বারবার বলছিলাম যে আমরা হচ্ছে সবসময় কাপড় 4 ভাঁজে 2 পার্ট কাটবো। এই যে আমি এটা 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি, এটা খুললে 2 পার্ট হয়ে যাবে। গলার চওড়াটা বাচ্চাদের, আমি যেটা যেমন বড় বড় শোরুমগুলিতে আমি যেটা দেখি, বাচ্চাদের গলার চওড়াটা হচ্ছে বেশি দেওয়া হয় ডিপ। এটা হচ্ছে এটা হচ্ছে গলার চওড়া, আর এটা হচ্ছে গলার ডিপ। এই চওড়াটা বেশি নিয়ে ডিপটা বাচ্চাদের কম দেওয়া হয়। চওড়াটা বেশি নিয়ে ডিপটা কম দিলে তাহলে যে কিছু ড্রেস আছে বলি আমরা কাঁধ দিয়ে পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা হবে না, এই ব্যাপারটা হবে না। আর শোল্ডারটা আমরা চেষ্টা করবো সবসময় ছোটো দেওয়ার জন্য। যেহেতু আমার গলার চওড়াটা বেশি, এখানে আমি মনে হয় 1.25 নিয়েছি, হ্যাঁ 1.25 নিয়েছি। 1.25 নিলে শোল্ডারটা 2, হ্যাঁ 2, তাহলে হচ্ছে আমার গলাটা চওড়া নেব, শোল্ডারটা আমি ছোট নেব। আমি যদি আরেকটু কম নিতাম, এই পাইপিংটার থেকে আমি আরেকটু কম নিতাম, সেক্ষেত্রেও খারাপ হতো না, আমার গলাটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমরা যেহেতু 20 সাইজের ড্রেস নিয়ে কথা বলছিলাম, প্রশ্ন হচ্ছে মোহরা কত নামাবো। মোহরা হচ্ছে 4.5, মোহরা 4.5, সেলাই করে টিকছে আমার 4। এটা একটা জেনারেল মাপ। এইভাবে কাজ করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আমি প্রথমে হচ্ছে বডির অংশটা কেটে নেব, তারপর ঘেরে যাব। আচ্ছা, এখন ঘের যাওয়ার জন্য আমাকে কী করতে হবে, অনেকে আমরা হচ্ছে মাপি বিয়োগ বাদ দেই, যে 20 ইঞ্চি জামা 8 ইঞ্চি বাদ দিই। দরকার নেই, কাপড়টাকে আমি যখন ধরবো তখন এরকম 8 ইঞ্চি বাদ দিয়ে রেখে 8 ইঞ্চি বাদ দিয়ে রেখে আমি লম্বাটা ধরবো 20। এরপর হচ্ছে আমি কতটুকু ভাঙবো, বর্ডারটাকে আমি চওড়া রাখবো নাকি চিকন করব, আমার কাপড়ের উপর অনেক সময় নির্ভর করতে পারে। যদি কাপড় বেশি থাকে, এই যে আমি চওড়া বর্ডারটা চওড়া করেছি, আমি কাপড়টা 20 রেখে আমরা কতটুকু বেশি নিয়েছি, আমি এটার জন্য 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। আবার কেউ আছে 1 ইঞ্চি নেয়, কেউ আছে 2 ইঞ্চি নেয় এই বর্ডারটার ওপর। তবে এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। যদি 1.5 ইঞ্চি বেশি নেই, আপনার এই চওড়াটা আসছে আমার 1 ইঞ্চি, ভেতরে আরেকটা ভাঙা দিয়েছি, 2টা ফোল্ডিং করেছি, আমার ভেতরে চলে গেছে হাফ ইঞ্চি, এই 1.5 ইঞ্চি আমার ভেতরে চলে গেছে। আচ্ছা, এরপর আরেকটা মূল বিষয় যেটা আমি কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা বাচ্চাদের আরামদায়ক ড্রেস খুঁজছি, এখন এই আরামদায়ক ড্রেসের ভেতর এই পাইপেন আপনি ডিজাইন একটু চাবেনি। বাচ্চার ড্রেস মানে আপা একটু সিম্পল একটু ডিজাইন করে দিন। এখন পাইপেনটা আপনি এটাতে, যেহেতু এটা গোলাপি কালার একটা কাপড়, এটাতে আপনি লাল পাইপিন দিতে পারতেন, একটা সাদা পাইপিন দিতে পারতেন, একটা কালো পাইপিন দিতে পারতেন, সম্পূর্ণ আপনার বিষয়।
পাইপিং আপনার পছন্দ মতো দিলেন, এরপরে এই যে আমি ফুলটা করেছি এটা আমি না করলেও পারতাম, তাতেও কিন্তু ড্রেসটা হইতো, খারাপ হতো না। এখন আমি ফুলটা করবো এই জন্য যে আমার কাস্টমারকে আমার কনভিন্স করতে হবে। সে কিন্তু বলে নাই আপা একটা ফুল দিয়েন, এটা আমাকে একটু নিজে বুঝতে হবে যে সে তো কিছুই দিতে বলে নাই, তাহলে আমি একটা ফুল দিয়ে দিই। একটা ফুল দিয়ে দেন আমি হচ্ছে একটা পুঁতি লাগাই দিলাম, সে একটু দেখে একটু অন্যরকম পছন্দ করবে, যেহেতু বাচ্চার ড্রেস বাচ্চার সেই ড্রেস, ক্ষেত্রে একটু ডিজাইন হ্যাঁ করা একটু যেতে পারে। আলাদা ডিজাইন করা যেতে পারে। তো এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আবার দেখেন এই পাইপিংটা আমি গলায় করেছি, হাতায় করেছি, আমি চাইলে এই পাইপিংটা বডিতেও করে দিতে পারতাম, বডিতে আমি সামনের পাটে করে দিই, নিচেও করা যেতে পারতো। হ্যাঁ নিচেও করা যেতে পারতো। আবার কিছু লেস আমরা কিনে রাখি, লেস কিনে রাখলে আমরা লেসটা অবশ্য গলায় সেটিং করা যায় না, লেসটা আমরা বডিতে দিয়ে দিই, নিচে দিয়ে দিই। এখানে দেখেন আমি আবার হচ্ছে এখানে একটু সুই সুতার কাজ করে দিয়েছি, এটা সম্পূর্ণ আমার নিজের বিষয়। এখানে আমি একটু প্রিন্টও করতে পারতাম, মানে হ্যান্ড প্রিন্ট করতে পারতাম, একটু ব্লক করতে পারতাম, একটু টাইডে করতে, সেটা আমার সম্পূর্ণ নিজের ব্যাপার। আর এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা মানে কিভাবে একটু বিজনেসে আগাতে পারি, কিভাবে একটু চেষ্টা করতে পারি যে সামনে আগায় যাওয়ার জন্য অল্প পুঁজিতে। এই এই টোটাল বিষয়টা আপনাকে মানে মাথায় রাখতে হবে যে আমি কাস্টমারকে পছন্দ করাবো, সেটা যেই কোনোভাবে হোক। এবার আমি আমার উদ্যোক্তা লাইফে আমি যেটা দেখেছি যে আমার কাছে লোকজন আসে আমার ডিজাইনের জন্য বা আমার বডির ফিটিংস সুন্দর এর জন্য আসে। এই বিষয়টা আমাকে এগুলো অবশ্যই আসলে মাথায় রাখতে হবে যে কাপড়টা যেন কমফোর্ট হয়, সেলাইগুলো ভালো হয় এবং দর্শকের চাহিদা কি সেটা বুঝতে হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।